হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির মেজর 3 পার্ট থেকে ভাষাতত্ত্ব ভাষাবিজ্ঞান যে তোমাদের রয়েছে পার্টটি, সেখান থেকে ধ্বনিতত্ত্ব আলোচনা করব। তো এর আগের দিন তোমাদের আমি আলোচনা করে দিয়েছি উপভাষা, এবং পরপর পরপর আমি তোমাদের বিষয়গুলোকে তুলে ধরছি তোমাদের সামনে। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো, এবং যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তারা সত্ত্বর আমাদের সাথে যোগাযোগ করো আমাদের দেওয়া যোগাযোগ নম্বরে। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে কর্ণধার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে তোমাদের যে নাম্বারে কল করতে হবে সেই নাম্বার হচ্ছে 6295916282, আরেকটি নম্বর 7076398606। এই দুটো নাম্বার কিন্তু তোমাদের ফোন করে তোমরা সমস্ত কিছু জেনে নিতে পারবে। তোমাদের ফিস, তোমাদের কোর্স তো তোমাদের 6 মাসের, এবং আরো যা যা সংক্রান্ত তোমাদের প্রশ্ন থাকবে তোমরা সব উত্তর পেয়ে যাবে। তাহলে বেশি দেরি না করে আমি কথা না বাড়িয়ে ক্লাসটা আজকে শুরু করি। দেখো, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব থেকে আমাদেরকে জানতে হবে মৌলিক স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এবং দৃশ্যর। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মৌলিক স্বরধ্বনি ধ্বনিতত্ত্ব থেকে। দেখো, আগে আমাদেরকে জানতে হবে যে ধ্বনি কি, তাই না? দেখো, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয়, আমরা যতটুকু উচ্চারিত করি সেটাকে কিন্তু ধ্বনি বলা হয়। এবং ধ্বনি কিন্তু দু প্রকার, একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জনধ্বনি। আমরা ছোট থেকেই তোমরা সবাই জানো যে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি দুভাগে ভাগ করা হয় ধ্বনিকে। এবার ধ্বনিতত্ত্ব জিনিসটা কি? ধ্বনিতত্ত্ব বলতে আমরা কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে ভাষাতত্ত্ব ভাষাবিজ্ঞান। তাহলে ভাষাবিজ্ঞানের যেই আলোচনায় ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয়, ঠিক আছে, সেই আলোচনাকে কিন্তু আমরা বলি ধ্বনিতত্ত্ব। এবার এই ধ্বনিতত্ত্ব থেকে মৌলিক স্বরধ্বনি কি, স্বরধ্বনি বা কি, এগুলো আমাদের জানতে হবে। দেখো, ধ্বনি দু প্রকার, আগেই বললাম, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনিগুলো কিন্তু নিজেই উচ্চারিত হয়, তার কিন্তু অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না, তাকেই কিন্তু স্বরধ্বনি বলে। এবং এই স্বরধ্বনিকেই আবার দুভাগে ভাগ করা হয়, মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। এবার দেখো, মৌলিক স্বরধ্বনি যেগুলো রয়েছে, মৌলিক স্বরধ্বনির মধ্যে 7টা আমরা দেখতে পাই যে আমাদের স্বরধ্বনি রয়েছে। এই 7টা তোমাদেরকে, দেখো, আমি এই যে ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ, এখানে এই ছবির মধ্যে 7টা তোমাদের টোটাল মৌলিক স্বরধ্বনি রয়েছে। এবং এই যে আমি ছবিটা এঁকেছি, কেন এঁকেছি, এটাকে কিভাবে ভাগ করলাম, স্বরধ্বনির প্রকারভেদ কিভাবে করলাম, সব তোমাদের আজকে আমি বলবো। তার আগে বলে রাখি যে ধ্বনি সম্পর্কিত আলোচনা যে ভাষা বিজ্ঞানে করা হয় তাকেই কিন্তু ধ্বনিতত্ত্ব বলা হয়। এবার মৌলিক স্বরধ্বনি, যে স্বরধ্বনিগুলিকে কখনো আমরা কি করতে পারবো না বলতো, যে স্বরধ্বনিগুলোকে আমরা কখনো বিভাজন করতে পারবো না, সেগুলোকেই কিন্তু বলা হয় কি বলতো, মৌলিক স্বরধ্বনি। কি কি আছে আমাদের তাহলে মৌলিক স্বরধ্বনি? আমাদের মৌলিক স্বরধ্বনি আছে টোটাল 7টা। কি কি? দেখো, হস্যই, হস্যু, এ, ও, এ, অ আর আ, এই 7টাকে আমরা বলবো হচ্ছে একত্রে মৌলিক স্বরধ্বনি। তো আজকে আমাদের এটাই কিন্তু ভালো মতো বুঝতে হবে। দেখো, এখানে স্বরধ্বনির 7টা মৌলিক স্বরধ্বনি রয়েছে, এবং এই স্বরধ্বনি যে প্রকারভেদ রয়েছে, প্রথমেই বলবো যে উচ্চারণ স্থান অনুসারে আমরা স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করি, ঠিক আছে? মৌলিক স্বরধ্বনিকে উচ্চারণ স্থান অনুসারে মৌলিক স্বরধ্বনিকে আমরা 5 ভাগে ভাগ করি। কি কি বলতো? দেখো কি কি: কণ্ঠ, তালব্য, ওষ্ঠ, কণ্ঠ তালব্য স্বর এবং কণ্ঠস্থ, অর্থাৎ কণ্ঠ স্বরধ্বনি, তালব্য স্বরধ্বনি, এদিকে ওষ্ঠ, এদিকে হচ্ছে কণ্ঠ তালব্য স্বরধ্বনি এবং কণ্ঠস্থ। এই 5টা হচ্ছে আমরা উচ্চারণ স্থান অনুসারে মৌলিক স্বরধ্বনির এটা শ্রেণী বিভাগ। স্বরধ্বনির শ্রেণী বিভাগগুলোতে আমি তোমাদেরকে বলে দিই যে কোনটা কোন কোথায় পড়ছে। কণ্ঠ স্বরধ্বনি কোনগুলো বলতো? কণ্ঠ স্বরধ্বনি হচ্ছে অ, আ, ঠিক আছে? তার কারণ এখানে দেখতে পাই আমরা যে কণ্ঠের ভূমিকা রয়েছে পুরোপুরি। তালব্য অর্থাৎ তালুর ভূমিকা রয়েছে। তাহলে তালব্য কোনগুলো? অ এর পরে কি কি রয়েছে? হস্যই, দীর্ঘই, এই দুটো হচ্ছে কিন্তু আমাদের তালব্য স্বরধ্বনি। এরপরে রয়েছে ওষ্ঠ। ওষ্ঠ মানে ঠোঁট, যেখানে ঠোঁটের ভূমিকা থাকবে। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, এই যে এগুলো হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওষ্ঠধ্বনির মধ্যে পড়ছে। কণ্ঠ তালব্য স্বর, এ, ওই, ঠিক আছে, এবং এ, ওই, ও, কণ্ঠস্থ, এগুলোর মধ্যে এগুলো কিন্তু সব আমাদের পড়ছে উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনি শ্রেণী বিভাগে। দেখো, অ থেকে একেবারে ও পর্যন্ত যা যা আছে সব কটা কিন্তু এইভাবে
ভাগ হয়ে গেছে, কোনোটা কণ্ঠ, কোনোটা তালব্য, কোনোটা ওষ্ঠ, কোনটা কণ্ঠস্থ। কণ্ঠস্থ মানে হচ্ছে কণ্ঠ এবং ওষ্ঠ দুটোরই প্রভাব থাকে যে স্বরধ্বনিতে, সেটাকে কণ্ঠস্থ বলে। এবং কণ্ঠ তালব্য স্বর হচ্ছে কণ্ঠ এবং তালু দুটোরই ভূমিকা থাকে যে স্বরধ্বনি উচ্চারণে, তাকে কণ্ঠ তালব্য স্বর বলা হয়। এটা গেল হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। এবার দেখো আছে পরিমাপ ও মাত্রা অনুসারে। পরিমাপ বা মাত্রা অনুসারে আমরা স্বরধ্বনিকে ভাগ করে ফেলি মোটামুটি 3 ভাগে। কি কি বলতো? রসস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর। এবার তোমরা বলবে রসস্বরটা কি? রসস্বর হচ্ছে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে সেগুলোকে বলা হয় রসস্বর, আর যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগে সেগুলোকে বলা হয় দীর্ঘস্বর। আর দেখো কিছু কিছু স্বরধ্বনি থাকে না, একটু টেনে উচ্চারণ করা হয়, যেরকম দেখো বাচ্চারা যখন কাঁদে তখন কিন্তু যদি মনে করো মাকে ডাকছে বা কাউকে ডাকছে বা চিৎকার করছে ম্যাঁ করে, এই যে এই যে রেশটা টেনে যাচ্ছে লাস্টে, এই এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে প্লুতস্বর। ঠিক আছে। এবার জিভার অবস্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। জিভার অবস্থান অনুযায়ী স্বরধ্বনির যে শ্রেণীবিভাগগুলো আছে এগুলোর মধ্যে তোমাদের যেগুলো আর কি পড়বে, এগুলো হচ্ছে ভাগগুলো প্রথমে বলে দিই। সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি, এই 3 ভাগে আমরা ভাগ করছি এই জিভার অবস্থান অনুসারে। জিভার অবস্থান মানে কি বলতো? যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে জিভা আমাদের সামনের দিকে এগিয়ে আসবে, যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে জিভা আমাদের ভেতরের দিকে উল্টে যাবে, এই যে এগুলো, এই অনুসারে কিন্তু আমরা এই 3 ভাগে ভাগ করেছি। এবার দেখো সম্মুখ, পশ্চাৎ আর কেন্দ্রীয়। এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো যে সম্মুখ কোনটা, পশ্চাৎ কোনটা, আর হচ্ছে কেন্দ্রীয় কোনটা। দেখো এখানে সম্মুখ হচ্ছে হস্যই এ আর অ্যা, এই 3টাকে আমরা বলবো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। কেন বলতো? এই 3টে উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমাদের যে জিভা রয়েছে সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। এবং পশ্চাৎ বলবো হচ্ছে হস্যু, ও আর অ, এই 3টে স্বরধ্বনিকে আমরা বলবো হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। কারণ হচ্ছে এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের জিভা ভেতরের দিকে উল্টে যাচ্ছে। এরপরে আছে আ একেবারেই মধ্যস্থ নিচের দিকে রয়েছে, দেখো, অর্থাৎ আ উচ্চারণ করো দেখবে জিভটা কিন্তু একেবারে নিচের দিকে নেমে আসছে, তাই আমরা আকে বলবো হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। এটা গেল আমার জিভার অবস্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এরপরে দেখো মুখবিবরের শূন্যস্থান, এই যে আমি হা করছি, এই যে আমার মুখটা যতটা খুলছে, এই যে শূন্যস্থানটা সেটা কতটা, সেই অনুসারে কিন্তু আমরা ভাগ করছি এই স্বরধ্বনিকে। সেই স্বরধ্বনিগুলিকে আবার ভাগ করা হয় 4 ভাগে: সংবৃত স্বরধ্বনি, অর্ধ সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, অর্ধবিবৃত স্বরধ্বনি। ঠিক আছে। তার মধ্যে প্রথমেই আছে সংবৃত স্বরধ্বনি। ঠিক আছে। যেখানে আমরা দেখতে পাই যে আমাদের মুখবিবর মোটামুটি মানে শূন্যস্থান, মুখবিবরের শূন্যস্থানটা মোটামুটি খোলা অবস্থায় থাকে, সেটা সংবৃত। এবার এখানে তোমরা বলবে সংবৃত কোনটা, অর্ধ সংবৃত কোনটা? খুবই ইজি। দেখো সংবৃত হচ্ছে হস্যই এবং হস্যু, এই দুটো ধ্বনিকে আমরা বলবো হচ্ছে সংবৃত স্বরধ্বনি। তারপরে আছে এ ও, এই দুটোকে আমরা বলবো অর্ধ সংবৃত স্বরধ্বনি, কেননা এটা 2/3 খোলা অবস্থায় থাকে। অ্যা অ, এটা হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি, এবং আ হচ্ছে বিবৃত স্বরধ্বনি। এখানে আ উচ্চারণ করতে গেলে আমাদের মুখটা কিন্তু অনেকটা খুলে যাচ্ছে, অর্থাৎ মুখবিবরের শূন্যস্থান কিন্তু অনেকটা খোলা অবস্থায় থাকে, তাই এটাকে বলা হয় বিবৃত স্বরধ্বনি, যেটাকে আমরা আ বলবো। আ হচ্ছে বিবৃত স্বরধ্বনির উদাহরণ। তাহলে সংবৃত কোনটা হলো? হস্যই হস্যু, এ ও, অ্যা অ, এগুলা হয়ে গেল সব আমার পরপর মুখবিবরের শূন্যস্থানের পরিমাপ অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এবার দেখো ওষ্ঠের আকার অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। ওষ্ঠের আকার অনুসারে বলতে, ওষ্ঠ বলতে আমাদের ঠোঁট। ঠিক আছে। ঠোঁটের ভূমিকা রয়েছে এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে, আমাদের ঠোঁটের ভূমিকা রয়েছে। কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে যেরকম কি হয়, ওষ্ঠটা কি হয়, কুঁচকে যায়। আবার কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে ওষ্ঠ প্রসারিত হয়ে যায়। এই যে এই অনুযায়ী বিভাগ। দেখো ওষ্ঠ অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ আমি বলছি তোমাদের: প্রসারিত, কুঞ্চিত, প্রসারিত স্বরধ্বনি, কুঞ্চিত স্বরধ্বনি আর মধ্যস্থ স্বরধ্বনি, এই 3টা হচ্ছে আমাদের ওষ্ঠ অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এবার ওষ্ঠ অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগের মধ্যে কোনটা কি সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো প্রসারিত, উচ্চারণ করো হস্যই, উচ্চারণ করো এ, অ্যা, এই 3টাই কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে? আমাদের প্রসারিত স্বরধ্বনির মধ্যে পড়ছে, কারণ এগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের ঠোঁটটা কিন্তু অনেকটা প্রসারিত হয়ে যাচ্ছে। এরপর দেখো হস্যু ও অ, উচ্চারণ নিজেরাই করবে, দেখতে পাবে ঠোঁটটা কুঞ্চিত হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, তাই এই 3টাকে আমরা বলবো হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। আর এখানে আ রয়েছে, আ না প্রসারিত না কুঞ্চিত, তাই আমরা আকে বলবো মধ্যস্থ স্বরধ্বনি। তাহলে দেখো
আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি যে এই প্রত্যেকটা ভাগ অর্থাৎ মৌলিক স্বরধ্বনি 7টা রয়েছে, প্রত্যেকটা ভাগকে কিন্তু আমরা স্বরধ্বনির শ্রেণীবিভাগ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ, পরিমাপ অনুযায়ী শ্রেণীবিভাগ, জিহ্বার অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ, মুখবিবরের শূন্যস্থানের পরিমাপ অনুযায়ী শ্রেণীবিভাগ এবং ওষ্ঠের আকারের অনুসারে শ্রেণীবিভাগ। এবার এই ছবিটা কেন এঁকেছি সেটা বলি। এই ছবিটা এঁকেছি এই কারণে, যদি তোমরা এই ছবিটা মনে রাখতে পারো তাহলে খুব ইজিলি তোমরা এগুলো মাথায় রাখতে পারবে যে কোনটা প্রসারিত, কোনটা কুঞ্চিত, ঠিক আছে, কোনটা সংবৃত, কোনটা অর্ধ সংবৃত। এই ছবিটা মনে রাখলেই কিন্তু তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, কারো যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবে এবং অবশ্যই চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার তাহলে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম হচ্ছে ধ্বনিতত্ত্ব থেকে মৌলিক স্বরধ্বনি। এর পরের ক্লাসে আমি তোমাদের নিয়ে আসবো ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। তাহলে চলো আজ এত পর্যন্তই, ধন্যবাদ।